This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আমাদের সঙ্গে রয়েছেন আপ নেত্রী প্রীতি ঘোষ এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল। আমরা দুজনের সঙ্গেই কথা বলবো এবং আমি প্রীতি ঘোষের কাছে সরাসরি যে প্রশ্নটা রাখতে চাইবো, কিছুক্ষণ আগে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন যে এই লড়াই স্বচ্ছতার সঙ্গে দুর্নীতির লড়াই। যে স্বচ্ছতার কথা বলে আম আদমি পার্টি তারা নিজেদের বারবার প্রেজেন্ট করেছে এবং বারবার বলেছে এই দলের সঙ্গে দুর্নীতির কোনো যোগ নেই, সেখানে দাঁড়িয়ে বিজেপি বলছে এই লড়াইটা মূলত দুর্নীতির সঙ্গে ছিল এবং এই দুর্নীতি আপের। আপনার অডিও কোনোভাবে আমাদের কাছে আসছে না, আপনি যদি একটু চেক করে নেন অবশ্যই আমাদের টিমকেও আমরা বলবো আপনার সঙ্গে আরেকবার যোগাযোগ করার জন্য। শোনা যাচ্ছে? হ্যাঁ 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 বলুন প্লিজ। বলছিলাম যে এটাই আমরা বলতে চাইছি যে দুর্নীতির সঙ্গে আপের তো দূর দূরান্তে কোনো সম্পর্কই নেই, কোনো রকম প্রমাণ দিতে পারছে না। চিফ জাস্টিস সঞ্জীব খান্না এই দুর্নীতি মামলাতে বলেছে এই কেসগুলো কিন্তু ট্রায়াল কোর্টে 2 মিনিট টিকবে না। এরপরেও বিজেপি সেই একই মুদ্দাতে লড়াই করে চলেছে। আমি জানি না কোন হিসেবে তারা লড়াই করছে, কারণ আমরা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকতাম তাহলে অরবিন্দ কেজরিওয়াল বা আমাদের পার্টির যে সমস্ত উচ্চপদস্থ নেতারা রয়েছেন তাদেরকে জেলবন্দি করে দেওয়ার পরেও, তাদেরকে এত পরিমাণে হ্যারাসমেন্ট করার পরেও কিন্তু আমরা শুভেন্দু অধিকারী হয়ে যায়নি। টিএমসিতে থাকাকালীন চোট আর বিজেপিতে থাকাকালীন বিরোধী দলনেতা, বাংলার সবচেয়ে বড় বিরোধী দলনেতা, এরকম কিন্তু আমরা হয়ে যাইনি। আমরা হেমন্ত বিশ্ব শর্মা হয়ে যায়নি, আমরা অজিত পাওয়ার হয়ে যায়নি। তাই আমরা আম আদমি পার্টির প্রত্যেকটা কার্যকর্তা তাদের সততার পরিচয় দিয়েছে এত পরিমাণে। আপনি আমাকে বলুন তো, ভারত না আপনারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন সেটা দিল্লির মানুষ কি বুঝতে পারেনি না আপনারা বোঝাতে পারেননি? দেখুন, ধীরে ধীরে এখনো পর্যন্ত ট্রেন্ড একটা চলছে, কিন্তু সেটার উপর ডিপেন্ড করে এটা বিচার করা যায় না যে সাধারণ মানুষ কোন দিকে বুঝেছে বা কোন দিকে বোঝেনি। আমার বক্তব্য অন্যদিকে। আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের কাছে আজকে আমরা যেভাবে পৌঁছে গেছি আমাদের কাজের মাধ্যমে, আমাদের বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে, সেই জায়গাটা, সেই বিষয়টা কিন্তু বিজেপি বুঝতে পেরেছে। তারা কিন্তু আবারও সেই নত শিকার হতে বাধ্য হয়েছে। দিল্লির মানুষের কাছে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের স্কিম নিয়েই তারা তাদের ম্যানিফেস্টো তৈরি করেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দুর্নীতির কথা আপনি সঙ্গে থাকুন, আমি মহানন্দদির কাছে যাওয়ার আগে আন্না হাজারের বক্তব্য আমাদের দর্শকদেরকে শোনাতে চাই। मैं बार बार बताते गया लेकिन उनके दिमाग में नहीं आया। और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब की दुकान, उसमें शराब की बात क्यों आ गई? पैसा, धन और दौलत इसमें बह गया है और इसके कारण आज वो इलेक्शन में हार गए, कम वोटिंग हुई है। আমি সরাসরি মহানন্দদির সঙ্গে কথা বলতে চাইবো। মহানন্দদি, এতদিন ধরে বিজেপির দিল্লি টার্গেট ছিল, এখনো পর্যন্ত ট্রেন্ড যদি যা দেখাচ্ছে সেটা যদি বজায় থাকে, এটা আপনার মতে কি বলে? মানে এটা নরেন্দ্র মোদীর কাছে কত বড় একটা নিজেকে দেওয়া বড় উপহার হতে পারে? কারণ বলছি এক্ষেত্রে দাঁড়িয়ে দিল্লিতে কিন্তু বিজেপি কোনো বড় মুখকে সামনে রাখেনি, তাই মোদি ম্যাজিকই ফ্যাক্টর। হ্যাঁ, এটা তো ট্রেন্ডই, এটা বিজেপি ট্রেন্ডই। তারা সবসময় বলেন যে আমরা সংগঠিত রেজিমেন্টেড পার্টি এবং একজন পার্টিকুলার লোকাল লেভেলে বা রিজিওনাল লেভেলে কাউকে তারা প্রজেক্ট করে না। নরেন্দ্র মোদীজির মুখটাই বড় কথা, কিন্তু সেটা নয়। বিজেপির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখো দেশের কেন্দ্রীয় সরকারে রয়েছে বিজেপি, দিল্লি রাজধানী, অথচ দিল্লির বিধানসভাতে এতদিন আম আদমি পার্টি ছিল। কাজে এটা তাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্নটা মহানন্দদি একটা মিনিট, আমি জাস্ট একটা মিনিট আপনার থেকে নেব, কারণ এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে একটা বড় খবরের আপডেট দিয়ে রাখতে চাইবো। আজ সন্ধে 7:45-এ
দিল্লিতে অর্থাৎ বিজেপির সদর দফতরে পৌঁছবেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় আপডেট আমরা আমাদের দর্শকদের আরো একবার জানিয়ে রাখছি, আজ সন্ধে 7:45-এ বিজেপির সদর দফতরে যাবেন নরেন্দ্র মোদী। মহানন্দিনী, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে মানুষ আপকে কেন এনেছিল? আন্না হাজারে যে আন্দোলনটা করেছিল, যে সারা ভারতবর্ষ জুড়ে রাজনীতির সঙ্গে দুর্নীতি যুক্ত হয়ে গেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এমন একটি রাজনৈতিক দল নেই যার সঙ্গে দুর্নীতির যোগ নেই। সেখানে আন্না হাজারের এই আন্দোলনে শরিক হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, দিয়ে অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, তাকে মানুষ ভরসা করেছিল। এটাই কিন্তু মূল এজেন্ডা ছিল, যে দুর্নীতি বিরোধী। কিন্তু দুর্ভাগ্যজনক যে আপের বহু নেতা নেত্রী এবং তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে, এবং সেটা প্রমাণিত কি নয় সেটা তো আদালতের ব্যাপার, দীর্ঘমেয়াদী ব্যাপার, কিন্তু অভিযোগ এসেছে এবং তাকে জেলও খাটতে হয়েছে। দুর্ভাগ্যজনক এটাই, অর্থাৎ দিল্লির মানুষের মনে বা যে কোনো মানুষের মনেই না এটা একটা দ্বন্দ্ব তৈরি করেছে। আর যেটা হচ্ছে, আমি আরেকটা কথা বলবো, যে দিল্লিতে মুসলিম ভোট কিন্তু 12%, তাই সেই মুসলিম ভোট কেউ কি আপ মানে কনফার্ম করতে পেরেছে তাদের দিকে? না মহানন্দিনী, জানিয়ে রাখতে চাইবো এখনো পর্যন্ত এই মুসলিম ভোটের মানে যে সমস্ত এলাকায় মুসলিম ভোট রয়েছে সেখানে কিন্তু বিজেপি এখনো অনেকটা অংশে এগিয়ে রয়েছে। প্লিজ আপনি সঙ্গে থাকুন, অবশ্যই এই আলোচনা চলতেই থাকবে, কারণ দিল্লির ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় রাজনীতির ক্ষেত্রে। আমরা অবশ্যই বিজেপি কি ভাবছে, বঙ্গ বিজেপি নেতৃত্ব দিল্লির এই ট্রেন্ডকে আপাতত কিভাবে দেখছেন সেটা আমরা জানার চেষ্টা করব। রাজশ্রী লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রাজশ্রী, এখনো পর্যন্ত যা ট্রেন্ড, আগে জানতে চাই কি মনে হচ্ছে কি হবে? আমরা আগেও বলেছি যে আমরা এবারে দিল্লিতে সরকার তৈরি করতে চলেছি এবং দিল্লিতে আমরা সরকার তৈরি করব। মানুষের সম্পূর্ণ যে এক্সপেকটেশনস আম আদমি পার্টির কাছ থেকে ছিল সেটাতে তারা কমপ্লিটলি ফেল করেছে, এটা পরিষ্কার ভাষায়। গত জুলাই অগস্ট এন্টায়ার, জুন জুলাই অগস্ট 3 মাসের এন্টায়ার এই বর্ষাকালের পিরিয়ডটা আমি নিজে দিল্লিতে ছিলাম। একটুখানি এক পশলা বৃষ্টি হলে একেবারে সেন্ট্রাল দিল্লি মানে করলবাগ থেকে আরম্ভ করে রামকৃষ্ণপুরম মেট্রো স্টেশন, এই সমস্ত চত্বরগুলো থই থই করে জলে। যেগুলো প্রতিশ্রুতি ছিল, কোনো কর্পোরেটর মানে যাদেরকে আমরা এখানে কাউন্সিলর বলি, ওখানে কর্পোরেটর বলা হয়, কোনো কর্পোরেটরের কোনো অ্যাভেলেবিলিটি নেই। যেখানে দীর্ঘ বছর দিনের পর দিন একের পর এক বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছে, কিন্তু দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বারবার করে, দিল্লি বলুন বা বম্বে বলুন, বারবার করে এগুলো বিজেপির হাতে থেকেছে। বিজেপিকে মানুষ পরিষেবার জন্য ভোট দিয়েছে। এবং এই যে বারবার করে বলা হয়েছে যে দিল্লি কখনো আমাদের হাতে নেই, আমি শুধু এইটুকু বলতে চাই যে 2014, 2019 এবং 2024 তিনটে জেনারেল ইলেকশনসে, লোকসভা ইলেকশন 7টা আসনে বিজেপি 7টাতেই জয়ী হয়েছে। অবশ্যই মানুষ সবসময় চায় একটা অপশনস প্রত্যেককে দিতে। পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, ঠিক তেমনি ভাবে অরবিন্দ কেজরিওয়ালকেও মানুষকে ভোট দেওয়ার সময় বিধানসভায় এবং লোকসভার কথা ভেবে ভোট দিচ্ছেন। অবশ্যই এবার দেখছে যে কমপ্লিট একটা ফেলিয়ার পার্টি, যেটা যে অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, মুখেনো মারিতং জগৎ, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মতন কোনো সার্ভিস কোনো কিছুই প্রোভাইড করতে পারছে না, শুধুমাত্র কিছু ফ্রি বীজের অপশনস দিয়ে, লোভ দিয়ে, যেটাকেও কমপ্লিট করতে পারছে না। কতগুলো উনি যে বলেছিলেন যে এত সংখ্যক স্কুল করবেন, এত সংখ্যক হসপিটাল করবেন, 10 বছর সরকার থেকেছে, স্কুলের সংখ্যা, হাসপাতালের সংখ্যা একই আছে, যা 10 বছর আগে ছিল তাই আছে, কোনো পরিবর্তন হয়নি। পশ্চিমবঙ্গের সুপার স্পেশালিটি হাসপাতালের নাম করে যেরকম একটা ভাঁওতাবাজি দেওয়া হয়, ঠিক ওরকম ধরনের এই ভাঁওতাবাজির রাজনীতি 5 বছর 10 বছর চলতে পারে, 15 বছর চলতে পারে, তার বেশি তো চলতে পারে না। তখন মানুষ বুঝে যায় এটা পুরোটা ভাঁওতাবাজির রাজনীতি, কারণ এখনকার দিনে মিডিয়া আছে। দেখা যাক আমাদের নজর থাকবে মানুষ কি বুঝেছে শেষ পর্যন্ত, মানে একদম বিকেল অবধি আমাদের নজর থাকবে সেই মানুষ কি বুঝেছে এবং তারা তাদের কি মতামত দিয়েছেন। আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন, কারণ আমাদের দর্শকদেরকে আমরা এই মুহূর্তে ট্রেন্ড এখনো পর্যন্ত কোথায় কত আসনে কে এগিয়ে রয়েছে সেটা জানাতেই হচ্ছে, কারণ এই মুহূর্তে দিল্লি থেকে সেই বাস এসে পৌঁছেছে। বিজেপি কত আসনে এগিয়ে রয়েছে, কারণ সময় যত এগোচ্ছে ব্যবধান কিন্তু আবারও বেড়ে গেল। মাঝখানে ব্যবধান বেশ কিছুটা কমে গিয়েছিল, 40-30 ছিল, আর এখন আবারও ব্যবধান বেড়ে হয়ে গেল। বিজেপি এগিয়ে রয়েছে 45টি আসনে এবং আম আদমি পার্টি এগিয়ে রয়েছেন 25টি আসনে, আর কংগ্রেস
খাতা খুলতে এখনো পর্যন্ত পারেনি। দিল্লি থেকে এই মুহূর্তে কি খবর আসছে আগেই আপনাদেরকে সেটা জানিয়ে রাখতে চাইবো, কারণ ব্যবধান কিন্তু আরো খানিকটা বেড়ে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি 45টি আসনে এগিয়ে রয়েছে এবং আম আদমি পার্টি 25টি, আর সেখানে দাঁড়িয়ে কংগ্রেস এখনো পর্যন্ত খাতাই খুলতে পারেনি। আরো একবার আপনাদের সামনে আমরা রাখছি সেই ট্রেন্ড, যেখানে দেখা যাচ্ছে 45টি আসনে মানে ম্যাজিক ফিগার অনেকটা সময় আগেই কিন্তু বিজেপি এই মানে পিছনে ফেলে 45-এর দিকে, আমরা এর কিছুক্ষণ আগে দেখছিলাম প্রায় 50-এর দিকে এগিয়ে গিয়েছিল, আবার কয়েকটা আসন পিছিয়ে 45-এ এই মুহূর্তে রয়েছে। আর আম আদমি পার্টি এই মুহূর্তে 25টি আসনে এগিয়ে রয়েছে, আর কংগ্রেস সেখানে এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি। নিঃসন্দেহে দাঁড়িয়ে আজকে এই ফলাফল কি হতে চলেছে সেটা গোটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আম আদমি পার্টি এমন একটা আঞ্চলিক দল যারা নিজেদের স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখে সামনে এসেছিল এবং দিল্লির মানুষের মন জয় করেছিল। মাফলার ম্যান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মানুষের মন জয় করেছিলেন, সেখানে দাঁড়িয়ে সেই স্বচ্ছ ভাবমূর্তি কোথাও গিয়ে কি সরে গেল, কি কি কারণ এক্ষেত্রে হতে পারে, আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে সকাল থেকে আলোচনা করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল। মহানন্দাদি, কোথাও গিয়ে একটা বিষয় খুব মাথার মধ্যে আসছে এই মুহূর্তে, আম আদমি পার্টির মতো আঞ্চলিক দল সেখানে দাঁড়িয়ে যদি আজকে এই মানে তৃতীয়বারে তার মতো তারা জয় নিতে পারে, কিন্তু এখন অবধি সেটা খুব একটা বোঝা যাচ্ছে না, যদি হেরে যায় বাকি আঞ্চলিক যে দলগুলো রয়েছে, বিশেষ করে আমি তৃণমূল কংগ্রেসকেই যদি ধরে নিই, তাদের মধ্যে কি এটা প্রভাব পড়তে পারে, মানে তারা এটা নিয়ে ভাববে? না, পশ্চিমবঙ্গের সঙ্গে দিল্লির একেবারে অন্য রকম প্রেক্ষিত, কাজে দুটোকে তুলনা করা যাবে না। তবে এটা ঠিক কথাই যে সারা ভারতবর্ষ জুড়ে যখন বিজেপির জয় জয়কার, সেখানে আম আদমি পার্টি তারা পাঞ্জাবে জিতেছে এবং আরও দু একটা রাজ্যেও তারা খাতা খুলেছে, এবং দিল্লিতে তো তারা নিশ্চয়ই এতদিন ধরে রয়েছে, বিধানসভাকে চালিয়েছে। কাজেই এই হেরে যাওয়াটা মানে রিজিওনাল যে দল তাদের উত্থানের ক্ষেত্রে একটা নিশ্চয়ই ধাক্কা, কিন্তু কারণগুলো ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে যে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল যে তিনি যেভাবে দিল্লির প্রশাসনটাকে চালাবার চেষ্টা করেছেন, প্রথমত দুর্নীতি মুক্ত এই একটা এজেন্ডা তার ছিল, সেটা পুরোপুরি মানে মানুষ দেখতে পায়নি। দ্বিতীয়ত তিনি যেভাবে ভাতা বা অনুদানের দিকে ঝুঁকেছেন, যেটা অ্যাকচুয়ালি বিজেপি সমালোচনা করতো, কিন্তু পরবর্তীকালে বিজেপিও সেই পথে যাচ্ছে। শুধু বিজেপি কেন, মহানন্দাদি আমরা আলোচনা করব আপনার সঙ্গে, কারণ এই মুহূর্তে মনোজ তিওয়ারি কি বলেছেন একবার দর্শকদেরকে শোনাতে চাই। अब आज तो बहुत ज्यादा बोलने की आवश्यकता नहीं है, ये जरूर दिख रहा है कि दिल्ली की जनता ने मोदी जी की गारंटी को स्वीकार किया है। आम आदमी पार्टी ने जिस प्रकार से अकर्मण्यता दिखाई, जैसे उन्होंने जनता को तकलीफ दिया, स्वयं भ्रष्टाचार किया, शीश महल की प्रवृत्ति रही, तो आज जनता उसका रिजल्ट दे रही है। এই মুহূর্তে নজর রয়েছে আমাদের দিল্লির দিকে। তৃতীয়বারের মতো কি দিল্লিতে আপ ফিরতে পারে, নাকি খরা কাটিয়ে পদ্ম ফুটবে দিল্লিতে? নজর রয়েছে টিভি9 বাংলার।